তাহলে প্রথমে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি আমরা বোর্ডে লিখে রেখেছি। সেটি হচ্ছে একটি পোলট্রি ফার্মের একটি মুরগির কথা দেওয়া আছে। আমরা গতদিন শব্দের তীব্রতা লেভেলের কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকে সেরকম এই দুটোই হচ্ছে বোর্ডের প্রশ্নের নমুনা, সেগুলো আমরা এখন সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে এরকম যে একটি পোলট্রি ফার্মে 400 মুরগি আছে, আর আমরা জানি পোলট্রি ফার্মের মধ্যে আশেপাশ দিয়ে গেলেই আমরা অনেক শব্দ শুনতে পাবো, কারণ প্রতিনিয়ত একটি মুরগি থেকে যে শব্দ সৃষ্টি হচ্ছে তার কম্বিনেশন হচ্ছে টোটাল ওই খামারের যে শব্দের তীব্রতা সেটি। তাহলে এখানে দেওয়া আছে যে পোলট্রি ফার্মের মধ্যে 400 মুরগি আছে। পোলট্রি ফার্মের বর্তমান শব্দের তীব্রতা হচ্ছে 3.2 × 10⁻⁻4 ওয়াট পার মিটার স্কোয়ার, এবং পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400 করলেন, মানে আগের তুলনায় সে 6 গুণ মুরগি এখানে নিয়ে আসলেন তার খামারের পরিধি বাড়ানোর জন্য বা তার ব্যবসায়িক সফলতার জন্য। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পোলট্রি ফার্মের তীব্রতা লেভেল কত ছিল। এটা খুবই সহজ প্রশ্ন, এটা 2019 সালের একটি বোর্ডের, তোমরা বোর্ডটা খুঁজে বের করে নিও। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুরগির সংখ্যা যদি বাড়ানো হয়, যে বাড়িয়ে যে 2400 করলেন, সেই ক্ষেত্রে উদ্দীপকের ফার্মটিতে কী ধরনের সমস্যার সম্মুখীন উনি হবেন। এক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি শব্দের তীব্রতা লেভেলের এখানে একটি সিগনিফিক্যান্ট পরিবর্তন হতে পারে। তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের প্রাপ্যতা যে সীমা সেটি যদি ক্রস করে কিনা সেগুলি আমাদের একটা চিন্তা করতে হবে। তাহলে এখন আমরা প্রথম প্রশ্নটির সমাধানে এখানে চলে যাচ্ছি। এখানে যে সমাধান এখানে বলে দেওয়া আছে যে বর্তমান যে সিচুয়েশন 400 মুরগি আছে তার জন্য শব্দের তীব্রতা সেটিকে আমরা I1 ধরে নিচ্ছি। সেটি হচ্ছে 3.2 × 10⁻⁻4 ওয়াট পার মিটার স্কোয়ার। তো প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পোলট্রি ফার্মের তীব্রতা লেভেল কত ছিল। তাহলে তীব্রতা লেভেল যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্র কিন্তু জানা আছে। তীব্রতার সূত্র হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে 10 log I/I0। এখানে আমরা বিটা 1 ধরে নিচ্ছি। এখানে I0টা ছিল প্রমাণ তীব্রতা, সেটির মান আমরা আগে থেকে জানি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এখন এখানে যেহেতু I1 ব্যবহার করা হয়েছে আমরা সেটাকে I1 ব্যবহার করছি। এটা কিন্তু ডেসিবেল এককে এই উত্তরটি বের হবে। তো যদি বলা হতো বেল এককে বের করো, তখন কিন্তু আমরা এই 10টাকে ব্যবহার করব না। এখন এটা যদি আমরা ব্যবহার করি, এখানে এটি হবে 10 log I1 হচ্ছে 3.2 × 10⁻⁻4 ডিভাইড 1 × 10⁻⁻12। তাহলে এই মানটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা লিখে নিচ্ছি 3.2 × 10⁻⁻4 ডিভাইড 10⁻⁻12 log অ্যান্সার ইনটু 10। এটি হচ্ছে 85.05 ডেসিবেল। তাহলে 400 মুরগির জন্য ওই পোলট্রি ফার্মের তীব্রতা লেভেল হবে 85.05 ডেসিবেল। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। বলা হয়েছে মুরগির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা এখন বের করব যে 2400 মুরগির জন্য এই ফার্মটিতে যে শব্দের তীব্রতা লেভেল সেটি কত হয়। তাহলে সেটি যদি আমরা বের করতে চাই, তাহলে আগে আমরা তীব্রতাটা বের করব। দেখো তাহলে পরবর্তী সমাধানে যদি আমরা যাই, প্রশ্নে দেওয়া আছে এটি হচ্ছে 400 মুরগির জন্য ফার্মের তীব্রতা। তাহলে এটা হচ্ছে 400 মুরগির তীব্রতা। আমরা এখন যদি খুব সহজে একটি ঐকিক্রম করি তাহলে আমরা 2400 মুরগির জন্য শব্দের তীব্রতাটা বের করতে পারব। তাহলে এখন বর্তমানে সিচুয়েশন সেটি হচ্ছে 2400 মুরগির জন্য শব্দের তীব্রতা হবে, এটাকে আমরা যদি I2 দিয়ে প্রকাশ করি, এটি হল 400 এর জন্য। তাহলে আমরা এভাবে করতে পারি বা 6 দিয়ে গুণ করতে পারি, যেভাবেই হোক
3 into 10 to the power minus 4 ডিভাইড 2400, নিচে হবে আমাদের 400, উপরে হবে 2400। এভাবে আমরা ঐকিক করে করতে পারি। 400 মুরগির জন্য তীব্রতা হচ্ছে এত, একটি মুরগির জন্য কত, 2400 মুরগির জন্য কত, বা 6 দিয়ে গুণ করে দিলে আমাদের এটাই হবে। যদি 6 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পাচ্ছি 3.2 into 6, 19.2 into 10 to the power minus 4 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে শব্দের তীব্রতা কিন্তু 6 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু তীব্রতা লেভেল তো শব্দের তীব্রতার সাথে লগের একটি সম্পর্ক রয়েছে। তাহলে সেটি আমরা এখন বের করব যে শব্দের তীব্রতা লেভেল বর্তমান অবস্থার জন্য কত হবে। তাহলে আমরা যদি এখন এটি বের করতে চাই যে 2400 মুরগির জন্য শব্দের তীব্রতা লেভেল কত হবে, তাহলে আমরা খুব ইজিলি এটা পাবো। এখন আমরা শব্দের যে মুরগি বাড়ানোর ফলে শব্দের তীব্রতা লেভেল মুরগি বাড়ানোর ফলে তীব্রতা লেভেল, এটাকে যদি আমরা বিটা 2 দিয়ে লিখি তাহলে আমরা এটা বের করতে পারবো 10 log I2 by I0। তাহলে এটা যদি আমরা বসাই, I2 হচ্ছে আমাদের 19.2 into 10 to the power minus 4, এটি হচ্ছে 10 to the power minus 12 ডেসিবেল। তাহলে এই মানটি আমরা কি পাবো আমি দেখে নিতে চাচ্ছি কারা কারা ক্লাসে আমার সঙ্গে যুক্ত আছো। তাহলে আমরা সে ক্যালকুলেশন যদি চলে যাই, -4 ডিভাইড 10 to the power minus 12 log into 10, তাহলে সেটি হচ্ছে 92.83। তাহলে এটি হচ্ছে আমাদের বর্তমান মুরগি যে অবস্থা। আমরা যদি 2400 মুরগি এখানে দিয়ে আমাদের পোলট্রি ফার্ম আরো বড় করতে চাই ব্যবসা প্রসারের জন্য, তখন ওই ক্ষেত্রে তীব্রতা লেভেল আগের তুলনায় যা ছিল, আগে ছিল আমাদের খুব সম্ভবত 85.05, আর বর্তমান 2400 করার পরে তীব্রতা লেভেলের পরিবর্তন হলো, বৃদ্ধি পেয়ে হলো 92.83। তাহলে আমরা বের করতে পারি যে বর্তমান তীব্রতা লেভেল হচ্ছে 92.83, আর পূর্বের তীব্রতা লেভেল ছিল 85.05। এটাকে বিয়োগ করলে আমরা এই 7 পয়েন্ট সামথিং তীব্রতা লেভেলটা বৃদ্ধি দেখা যায়, বা 7.78। তাহলে আমরা এই কথায় আসতে পারি এটা কিন্তু আমাদের যে তীব্রতা, যে শ্রুতি যন্ত্রণার যে তীব্রতা লেভেল তার জন্য সেটি হচ্ছে 120 ডেসিবেল, তার তুলনায় কিন্তু অনেক কম রয়েছে। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের ফার্মটিতে কী ধরনের সমস্যা হতে পারে। সমস্যা হবে সেটাই, আগের চেয়ে অধিক কোলাহলপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে, কিন্তু এটা কিন্তু আমাদের যে শব্দের তীব্রতা লেভেলের যে শ্রুতি যন্ত্রণার যে উদ্রেক করবে সেটাকে এক্সিড করবে না। তাহলে আমরা এই কথাটাই লিখতে পারবো যে তীব্রতা লেভেল আগের তুলনায় বেড়ে যাবে, কিন্তু এটি হচ্ছে একটি কোলাহলপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে। তাহলে তীব্রতা লেভেল আগের তুলনায় বেড়ে একটি কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। তাহলে এটি হচ্ছে আমাদের সেই সমস্যা। তাহলে আমরা এই সমস্যাটির সমাধান করে ফেললাম। তাহলে আমাদের এখন বোর্ডে যে প্রশ্নটি লিখে দেওয়া আছে সেটি আমরা এখন সমাধান করব। সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি ছিল আমাদের অভিন্ন প্রশ্ন ছিল, যখন অভিন্ন বোর্ডের যে প্রশ্নপত্র ছিল সেটি 2018 সালের প্রশ্নপত্র ছিল এটি। সেটিতে আমরা স্থির তরঙ্গ এবং শব্দের তীব্রতা লেভেল দুটোরই
ব্যবহার করব। তাহলে এখন দেখো প্রশ্নটি বলা হয়েছে একটি ব্যাডমিন্টন খেলায় রেফারি বাঁশি বাজিয়ে y1 হচ্ছে 10 sin pi 200t - x by 3.4 তরঙ্গের শব্দ সৃষ্টি করে খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করলো। মনোযোগ আকর্ষণ করলো। এখন এই শব্দটি 40 মিটার দূরের একটি দেয়ালে প্রতিফলিত হয়ে, যেমন আমি কথা বলছি আমার সামনে যে দেয়ালটি আছে আমি কিন্তু এটার প্রতিফলিত শব্দও শুনতে পাচ্ছি। মানে বলা হয়েছে একটি দেয়ালে প্রতিফলিত হয়ে রেফারির কাছে ফিরে আসলো। রেফারি থেকে দেয়ালের দিকে 13.6, মানে আমি যদি রেফারি হই, দেয়াল সামনে রয়েছে আমার, বা আমরা এই দেয়ালটাও চিন্তা করতে পারি, আমার সামনের দেয়ালটা রয়েছে এটা একটু কাছাকাছি হয়ে যায়, তাহলে আমার এই দিকে যে দেয়ালটি রয়েছে আমার সামনে দুজন খেলোয়াড় রয়েছে। একজন খেলোয়াড়ের নাম হচ্ছে ইতি, যে হচ্ছে দেয়ালের দিকে 13.6 মিটার দূরে, মানে আমার থেকে 13.6 মিটার দূরে আছে ইতি, এবং 18.7 মিটার দূরে আছে ইভা। দুজন খেলোয়াড়, এই দুজন খেলোয়াড় দাঁড়ানো ছিল। এখন কথা হচ্ছে দুজনের কানে কি একই রকম শব্দ পৌঁছবে কিনা? উত্তর হচ্ছে না। সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে, যে রেফারি সৃষ্ট শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো, সেটা আমরা জানি না, বের করবো এখন। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিফলনের পর ইতি ও ইভা উভয়ই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে কিনা? শব্দটি যখন প্রতিফলিত হয়ে আবার ফেরত আসবে তখন ইভা এবং ইতি উভয়ই সমান জোরালো শব্দ শুনতে পাবে কিনা। তার মানে এখানে আমাদের একটি কাজ হবে, এখানে কিন্তু দুইটি তরঙ্গের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে রেফারি বাঁশি বাজালো, একটি অগ্রগামী তরঙ্গ সামনের দিকে অগ্রসরমান, এবং এই তরঙ্গটি আবার দেয়ালে প্রতিফলিত হয়ে ফেরত আসছে, এবং দুটি তরঙ্গের উপরিপতনের ফলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হবে। এবং সেই স্থির তরঙ্গের যে বিস্তার, আমরা জানি তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে যার বিস্তার বেশি হবে তার কাছে কিন্তু শব্দের তীব্রতাটা বেশি শোনা যাবে। তাহলে এটি আমাদের বের করতে হবে যে ইতি এবং ইভা উভয়ই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে কিনা, মানে সমান তীব্রতার শব্দ শুনতে পাবে কিনা, এটি আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এটা এখন বের করবো আমাদের। তাহলে সমাধানে চলে যাচ্ছি। তাহলে আমরা আগে থেকেই জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেয়া আছে, y1 হচ্ছে 10 sin pi into 200t minus x by 3.4। এটাকে আমরা এখন গুণ করে দিব, পাইটাকে আমরা ভিতরে পাঠিয়ে দেব। সেটি হচ্ছে 10 sin 200 pi t minus pi x by 3.4। একে আমরা এখন কার সাথে তুলনা করবো? এই সমীকরণটিকে y1, যেহেতু y1 লিখেছি এখানে y1 ই লিখবো, a sin omega t minus 2 pi by lambda into x। এটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ, এর সাথে তুলনা করে তাহলে তুলনা যদি করা হয় আমাদের বলা হচ্ছে কম্পাঙ্ক বের করতে। আমরা তুলনা যদি করি আমরা a পাবো, এটি হচ্ছে আমাদের a হচ্ছে 10 মিটার, ওমেগা হচ্ছে আমাদের 200 পাই, এবং ওমেগা সমান হচ্ছে 2 পাই n। তাহলে আমাদের n = দাঁড়াচ্ছে আমাদের কত হবে? 200 পাই ডিভাইড যদি আমরা ভাগ করে দিই 100 হার্টজ, তাহলে আমাদের রেফারি সৃষ্ট শব্দের কম্পাঙ্ক আমরা পেলাম 100 হার্টজ। আমি বারবার তোমাদের বলে এসেছি আগে থেকেই যে এই অধ্যায়ের অধিকাংশ প্রশ্নের শুরুই হবে বিভিন্ন অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে, আর এই সমীকরণ শুরু হলেই আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণের সঙ্গে তুলনা করে আমাদের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ বেগ বের করতে বলবে। এগুলো যদি পরীক্ষায় অ্যান্সার করতে পারো তোমরা নিশ্চিত 3 নম্বর পাবে। এই জন্য এগুলোকে খুবই সহজ, জাস্ট আমরা এখানে মনে রাখতে হবে এখানে আমাদের ওমেগা টি ছিল, সাইনোসয়েড ছিল না বলে আমরা এই পাইটাকে ভিতরে গুণ আকারে পাঠিয়ে দিয়েছি। এটা অনেকে ভুল করে, পাই অবস্থা যদি রাখা হয় তাহলে কিন্তু কম্পেয়ার করে উত্তরটি হবে না।
তো এরপরে আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। সেটি হচ্ছে প্রতিফলনের পর ইতি এবং ইভা উভয়ই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে কি না। তার কোনো মন্তব্য রয়েছে কিনা, না কেউ কোনো মন্তব্য করছে না। তাহলে এখন আমরা এই শব্দটি হচ্ছে, আমি বাঁশি ফু দিলাম রেফারি, তার শব্দটি হচ্ছে এটি হচ্ছে আপতিত তরঙ্গের সমীকরণ, সেটি হচ্ছে টেন সাইন, আমরা এটাকে পাই দিয়ে গুণ করে এটাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি 200 পাই টি মাইনাস পাই এক্স বাই 3.4, এটা হচ্ছে আপতিত। এখন বলা হলো এই শব্দটি 40 মিটার দূরে একটি দেয়াল, মানে আমি যেখান থেকে বাঁশি ফু দিলাম সেখান থেকে শব্দটি একটি দেয়ালে বাধা পাবে, সেই দেয়ালটি হচ্ছে আমার থেকে 40 মিটার দূরে অবস্থিত, তাহলে সেটি প্রতিফলিত হয়। আর আমরা জানি প্রতিফলিত তরঙ্গের ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গের সমীকরণটি কিরূপ হবে সেটা আমি আগেই আলোচনা করেছিলাম। এটি হচ্ছে প্রতিফলিত তরঙ্গের ক্ষেত্রে এটা যেহেতু বদ্ধ প্রান্তে, এটি দেয়ালের কথা বলা হয়েছে, এটা ছিল বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই তরঙ্গের সমীকরণটি হবে, সরণের সমীকরণ হবে 10 sin 200 পাই টি প্লাস পাই এক্স বাই 3.4, তারপর হবে প্লাস পাই। এই পাই কেন হলো? কারণ এটি বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়েছে, এই কারণে হয়েছে। এখানে একটি দশা পার্থক্য হয়েছে, বিপরীত দশায় সেটি আর এসেছে, এই জন্য এখানে আমরা পাই লিখেছি। আর আমরা জানি সাইন 180 ডিগ্রি প্লাস পাই হচ্ছে মাইনাস সাইন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এটি হবে মাইনাস সাইন 200 পাই টি প্লাস পাই এক্স বাই 3.4। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম এটি ধনাত্মক x অক্ষ বরাবর ছিল এবং পরবর্তী দিকে এটা বিপরীত দিকে ফেরত এসেছে, এই জন্য কিন্তু আমরা এখানে একটি প্লাস ব্যবহার করেছি। তাহলে আমাদের হচ্ছে y2। এরপর আমরা জানি যে উপরিপাতন নীতি অনুসারে তরঙ্গের যে উপরিপাতন নীতি, এখান থেকে আমরা পাই রব্দি তরঙ্গের সরণটি হবে ওই সরণ যে ছিল আপতিত তরঙ্গের এবং প্রতিফলিত তরঙ্গের সরণের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে আমরা যদি দুটোকে যোগ করে দিই তাহলে এটি আসবে 10 sin 200 পাই টি মাইনাস পাই এক্স বাই 3.4, এখানে প্লাস, কিন্তু এখানে আমাদের y2 মাইনাস ছিল, এখানে আমরা মাইনাস লিখবো, মাইনাস 10 sin 200 পাই টি প্লাস পাই এক্স বাই 3.4। এখন আমরা 10 কমন নিয়ে এখানে সূত্র চলে যাব sin c মাইনাস sin d। এই সূত্রে আমরা দেখতে পারি আর কোনো প্রশ্ন রয়েছে কিনা। এখন দেখো এখানে যদি আমরা 10 কমন নিচ্ছি, আমি সংক্ষেপে লিখব সূত্রটি, আচ্ছা একটা লাইন লিখে দিই, সমস্যা নেই। হচ্ছে sin 200 পাই টি মাইনাস পাই এক্স বাই 3.4 মাইনাস sin 200 পাই টি প্লাস পাই এক্স বাই 3.4। আমি উপরে এগুলো মুছে ফেলি, এগুলো আমাদের এখন আর কাজে লাগবে না, একটু উপরে চলে যাব। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করব যে sin a মাইনাস বি মাইনাস sin a প্লাস বি, এটি হচ্ছে, এটি কি তোমরা বলতে পারবে সূত্রটি কি হবে? যে sin a মাইনাস বি মাইনাস sin a প্লাস বি, এটি কি 2 cos sin b হবে নাকি 2 sin a cos b হবে? কেউ আছো কি না? আমরা আমাকে বলতে দেখি তোমরা সূত্রটি মনে রেখেছো কিনা। এটি কি 2 sin a cos b হবে নাকি 2 cos sin b হবে? এটাকে আমি একজন কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কেউ আছো কিনা, তাহলে আমি বুঝবো তোমরা আমার ক্লাসটি মনোযোগের সাথে প্রত্যক্ষ করছো। কেউ জানিয়েছো না? এখন পর্যন্ত কারো কোনো উত্তর আমি দেখতে পাচ্ছি না।
জানাতে হবে। আর ত্রিকোণমিতির সূত্র যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে তোমাদের অনেক সমস্যা হবে। এটা মনে রাখতে হবে। সূত্র ছিল একটা এরকম, সূত্র ছিল বইয়ের মধ্যে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, সেটা ছিল 2 cos sin b। তাহলে আমরা এই সূত্রের জন্য একটা মাইনাস দিতে হবে। তাহলে এটা যে তোমাদের জন্য সমস্যা হতে পারে, তোমরা এই সূত্র ধরেই করো যে sin c মাইনাস sin b এটা হচ্ছে 2 cos c প্লাস b বাই 2 sin c মাইনাস b বাই 2। তাহলে এটি হচ্ছে আমাদের c, এটি হচ্ছে আমাদের b। তাহলে আমরা যদি এখন একবারে করব, খেয়াল করো 10 তো 10 ছিল, এটা হচ্ছে 2 sin হবে cos c প্লাস b। এটা এবং এটা যদি আমরা যোগ করি আমরা কি পাবো? খেয়াল করো এই দুটো টার্ম যোগ করলে মাইনাস প্লাস কাটাকাটি চলে যাবে। 200 পাই টি আর 200 পাই টি যদি যোগ করা হয় হবে 400 পাই টি। তাহলে 400 পাই টি যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি সেটা কিন্তু আবার 200 পাই টি হয়ে যাবে। আমরা একবারে লিখে দিচ্ছি, গেল এটা। তারপর হচ্ছে sin c মাইনাস b। এখন যদি এটা থেকে এটা বিয়োগ করি কি হবে? খেয়াল করো এটা থেকে যদি এটা বিয়োগ করা হয় এই চিহ্নটি হয়ে যাবে মাইনাস, এই চিহ্নটি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করা হয় এটা কাটা চলে যাবে, কিন্তু এই দুটো কিন্তু যোগ হবে। যোগ হবে কি হবে? এটি আসবে 2 পাই x বাই 3.4, কিন্তু নিচে কিন্তু আরেকটি 2 রয়েছে। তাহলে পাই x বাই 3.4 ই কিন্তু থাকছে আবার আগের মতো। খেয়াল করো কিন্তু c মাইনাস b যখন এটা এবং এটা বিয়োগ করছো, বিয়োগ মানে দুটি ঋণাত্মক চিহ্ন যোগ করলে আমাদের কিন্তু মাইনাস চিহ্ন আসে। আর আমরা জানি সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, এজন্য আমরা এখানে একটি এই মাইনাস দিয়ে আমরা আগে দিয়ে নিচ্ছি। তাহলে এখন যদি আমরা এই দুটো যোগ করি যে এটা এবং এটা হবে মাইনাস 2 পাই x বাই 3.4 ডিভাইড 2। তাহলে ওই উপরের 2 আর নিচের 2 কাটাকাটি গেলে এটা আগের মতো ওই পাই x বাই 3.4 এই রকমই হবে। আর আমরা জানি এখান থেকে আমরা বিস্তার অংশটুকু কোনটি নিব, কারণ বিস্তার হচ্ছে কি সরল। তাহলে যেটা সরলের ফাংশন সেখান থেকে আমরা এটি নেব। একজন লিখেছে 2 cos sin b, একটু ভুল আছে। হ্যাঁ, এটা ইভা সূত্রটি ঠিক মতো লিখেছো। কারণ ইভা যেটা লিখেছো এটা কিন্তু আমি আগেই বলেছি ওটা করলে তোমাদের কিন্তু লাইন অনেক কমে যাবে। যেহেতু মাইনাস হিসেবে আমি ওটা ব্যবহার না করে এটা ব্যবহার করলাম যে sin a মাইনাস b মাইনাস sin a প্লাস b। এটা যদি করো সেটা হবে এরকম যে মাইনাস 2 cos a sin b। দেখো এটা আমাদের এসেছে, এই যে মাইনাস আগে এসেছে। এ ছিল কি আমাদের? এ ছিল আমাদের, তখন আমরা ধরবো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b। তাহলে এই যে a আসলো 2 cos a sin b। এটা করলে খুব সহজে, কারণ এই সূত্রটি সরাসরি বইয়ের মধ্যে দেয়া আছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তখন কিন্তু এটা 2 cos a sin b আসে। এজন্য ঝামেলা হতে পারে বলে আমি এটা ব্যবহার করলাম। এটা করলে এক লাইনে করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের যারা উত্তর দিয়েছো। ভুল শুদ্ধ যাই হোক, ইটস এ গুড ট্রাই, থ্যাংক ইউ। তাহলে এখন এটাকে আমরা লিখবো মাইনাস 20। আমরা যেহেতু এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে অগ্রসরমান সমীকরণগুলো ইন টার্মস অফ টাইমে আমরা লিখবো, তাহলে এটাকে বিস্তারটাকে এই পাশে নিয়ে যাই। 20 sin পাই x বাই 3.4 cos 200 পাই t। এটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করব? আমাদের কিন্তু বিস্তার, এটা কিন্তু আমাদের সেই দুটো সমীকরণ ছিল আমাদের। একটি ছিল এরকম যে মাইনাস 2a sin 2 পাই বাই ল্যামডা ইনটু x cos 2 পাই বাই ল্যামডা ইনটু vt। এটি ছিল একটি সমীকরণ। আরেকটি সমীকরণ ছিল আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে যে 2a cos 2 পাই বাই ল্যামডা ইনটু x sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt। আমাদের বিস্তার প্রথম ক্ষেত্রে এই সমীকরণটি, এটির বিস্তার কিন্তু ছিল আমাদের এরকম আসে a cos ওমেগা t। ওমেগা বানাতে পারি আমরা। এখানে এই ছিল এটি বিস্তার
দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বিস্তারের মধ্যে হেঁটে চলে যাবে, তখন আমাদের সমীকরণটি দাঁড়ায় এ সাইন ওমেগা টি। কিন্তু আমাদের যে বর্তমান সিনারিও আমরা কিন্তু এটির মতো পাচ্ছি প্রতিফলিত, যে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে কি হবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে আমাদের এটা হচ্ছে এ cos 200 পাই টি। তাহলে এই ক্ষেত্রে আমরা বিস্তার কাকে ধরলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা বিস্তার ধরেছি, বিস্তার এ সমান হচ্ছে -20 sin পাই এক্স বাই 3.4। এখন এখানে এটা যদি আমরা বের করতে চাই, আগে এই বিস্তারের মান কিন্তু এক্স এর উপর নির্ভরশীল, দূরত্ব যত পরিবর্তন হবে বিস্তারের মানটিও পরিবর্তন হবে। এবং আমরা বলেছিলাম স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ এবং স্পন্দ বিন্দু সৃষ্টি হয়। সুস্পন্দ বিন্দু সৃষ্টির কতগুলো বিন্দু ছিল, যে পথ পার্থক্য এত এত হলে সেটি সুস্পন্দ বিন্দু হবে, এবং পথ পার্থক্য যদি নির্দিষ্ট কিছু মান হয় সেই ক্ষেত্রে আমরা নিস্পন্দ বিন্দু পাবো, মানে কোনো শব্দ শুনতে পাবো না। কারণ শব্দ যদি শুনতে না পাই তাহলে তো আমরা তীব্রতা বুঝতেই পারবো না কোনটা জোরালো কোনটা ধীরে। এখন এই এক্সটি হচ্ছে কিন্তু যেখান থেকে শব্দ সৃষ্টি হচ্ছে রেফারি, এই রেফারি থেকে দুজন খেলোয়াড়ের দূরত্ব দেয়া আছে। প্রথম যে খেলোয়াড় ছিল তার নাম ছিল ইতি, সে ছিল রেফারি থেকে 13.6 মিটার দূরে, তার মানে এই এক্স হবে 13.6, এটা হচ্ছে ইতির জন্য। আর এরপরে যে 18.7 এটাও কিন্তু রেফারি থেকে এই এক্স, তাহলে ইভার জন্য এই এক্স এর মান হবে 18.7। তাহলে আমরা দুই ক্ষেত্রেই বিস্তার বের করে দেখাবো, এবং বিস্তার হচ্ছে তীব্রতা সঙ্গে সম্পর্ক হচ্ছে তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা ওটা বসালেই বিস্তার যার বেশি হবে তীব্রতাও তার বেশি হবে। তাহলে প্রথমে আমরা লিখব ইতির জন্য, ইতির শব্দের যে ইতি যে শব্দটি শুনলো এটির বিস্তার। এক্ষেত্রে ইতির ক্ষেত্রে বিস্তার হবে এর আমরা a1 দিয়ে লিখি। এই বিস্তারের ক্ষেত্রে আমাদের এই x এর মানটি হচ্ছে 13.6 মিটার। এখন যদি আমরা বসাই, আমরা এই মাইনাস কিন্তু আমরা আগে বলেছি তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম অবস্থা থাকবে, বিস্তার প্রথমটাকে যদি প্লাস ধরি পরটাকে মাইনাস ধরবো, ডাজন্ট ম্যাটার। আমরা বিস্তারের ক্ষেত্রে মডুলাস চিহ্ন ব্যবহার করতে পারি, আর দরকার হলে আমাদের মডুলাস চিহ্ন ব্যবহার করতে না করবো। তাহলে এখানে যদি আমরা মানটি বসাই -20 sin পাই। এখন সাইনের সঙ্গে যদি পাই থাকে, ভেরি ইম্পর্টেন্ট, এই পাই হবে কিন্তু 180। সাইন না থাকতো তখন আমরা পায়ের মান ব্যবহার করতাম 3.14, তাহলে এটি হচ্ছে 180 কিন্তু x হচ্ছে 13.6 ডিভাইড 3.4। এটি কাটাকাটি করলে খুব সম্ভবত এটা 4 আসে, আর 180 into 4 মনে হয় এই 720 আসে। আর আমরা সাইন 720 এটির মান হচ্ছে 0, তাহলে এটি হয়ে যায় 0 মিটার। তার মানে বিস্তার 0 হয়, আর বিস্তার 0 হলে তীব্রতা কি হবে? 0 হবে, তার কাছে কোনো শব্দই পৌঁছবে না। তাহলে আমরা এটি একটি কথা লিখতে পারবো। তার মানে এই ইতি অবস্থানে কোনো শব্দই শোনা যাবে না। আমার ক্লাস একটু আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তার ইভার ক্ষেত্রে বিস্তার, এই ক্ষেত্রে ইভার ক্ষেত্রে রেফারি থেকে ইভার দূরত্ব ছিল 18.7 মিটার। তোমরা চাইলে এক্সপোনেনশিয়াল ব্যবহার করতে পারো। এটা যদি আমরা a2 লিখি তাহলে এটি আসবে -20 sin, আবারও পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি কিন্তু x হচ্ছে 18.7, নিচে হচ্ছে 3.4। এই মানটি যদি আমরা বসাই 180 into
18.7 ডিভাইড 3.4, তাহলে সাইন এটা হচ্ছে -1, তাহলে এই মাইনাস এই মাইনাস মিলে সেটি হবে 20। তাহলে আমরা কিন্তু এটিকে 20 মিটার বলতে পারছি। আমাদের যে সূত্রটি ছিল আমরা কিন্তু তখন কিন্তু সর্বোচ্চ, তার মানে এটি কিন্তু সর্বোচ্চ বিস্তারে যাচ্ছে। আমি যদিও বোর্ডে মুছে ফেলেছি, এ এর সমীকরণের মধ্যে ছিল আমাদের এই যে এটি কিন্তু আমরা পাচ্ছি, কারণ আমরা বলেছিলাম সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত হচ্ছে এটি যদি সর্বোচ্চ হয় +-1 হতে পারে, +1 হলে এটি হবে -20, -1 হলে এটি হবে +20 সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান যখন হবে যদি সাইন এই অংশটুকু শূন্য হয়, এটা কিন্তু আমরা ইতির ক্ষেত্রে পেয়েছি, তাহলে দেখা যাচ্ছে ইভার ক্ষেত্রে ইভার অবস্থানে একটি প্রবল শব্দের সৃষ্টি হবে। শব্দের যেটাকে আমরা বলতে পারি সুস্পন্দ বিন্দু, এই ক্ষেত্রে ইতির ক্ষেত্রে ছিল নিস্পন্দ বিন্দু, আর ইভার অবস্থানে ছিল একটি সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারবো ইতি এবং ইভা দুজনই সমান জোরালো শব্দ শুনতে পাবে না। ইতি কোনো শব্দ শুনতে পারবে না, ইতির অবস্থানে একটি নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, কিন্তু ইভা প্রবল শব্দ শুনতে পাবে। কেন এরকম হলো প্রবল শব্দের সৃষ্টি হবে? কারণ আমরা জানি তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। যেহেতু আমাদের এখানে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হচ্ছে, তাহলে তার কাছে এই প্রতিফলনের পর ইভার কাছে এটি প্রবল তীব্রতা সম্পন্ন শব্দের সৃষ্টি হবে। তাহলে আজকে আমরা এই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা পরবর্তী টপিক্সে যাব, এবং আগামী বলে নিচ্ছি আগামী সপ্তাহ থেকে Zoom মিটের সাহায্যে আমি ক্লাস নেব। ক্লাসের কোনো পরিবর্তন হবে না, আমি বোর্ডে ক্লাস নেব, শুধুমাত্র সিস্টেমটা একটু পরিবর্তন হবে। তোমরা আশা করি এর মধ্যে এটাতে আত্মস্থ করে ফেলবে। তাহলে কারো কোনো সমস্যা থাকলে, যেটা আমরা বলে থাকি FAQ, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন তোমরা আপনি করতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।